আমার পাত্রী আগে থেকে ঠিক করা আছে, তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আরে ধুর, আমি চিন্তা করব না তো কে করবে? আমি আর সানাই তো আপনার বিয়ের প্রধান সিকিউরিটি গার্ড হব, সব আয়োজন করব। কে আপনার জুতো চুরি করলো সেদিকে আমার নজর রাখতে হবে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তুমি চাইলেও তা পারবে না। কেন পারবো না? এই আজরা চাইলে সবই পারে, ঠিক আছে? এবার বোতল ঘুরে আজরার দিকে এলো। আজরা থতমত খেয়ে বোতল অন্যদিকে ঘোরাতে চাইলে ইসমাম খপ করে তার হাত ধরে ফেললো। এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? এই শেষবার আর খেলবো না। ঠিক আছে, ট্রুথ। আচ্ছা, তুমি আমার ছবি কেন তুললে? আমি একজনকে খুঁজছি। কাকে খুঁজছো? একটা ছেলেকে যাকে আমি পছন্দ করি। ট্রুথ যেহেতু বলেছো, এর পেছনের ঘটনা বলবে। তুমি কবে কোন ছেলেকে পছন্দ করো? কতদিনের সম্পর্ক তোমাদের? কবে থেকে তাকে চিনো? ছেলেটার বয়স? তাকে আমার সাথে দেখা কবে করাবে? যে ছেলেটা তোমাকে চকলেট দিয়েছিল সেটা কি সে? ইসমাম যে খেলা নিয়ে এতক্ষণ বিরক্ত হচ্ছিল, যে খেলায় তার হঠাৎ এত আগ্রহ দেখে আজরা আবুল হলো। এবার বিরক্তিরা ভর করলো তার ললাটে। আমি তো জানতাম আপনি একটা শান্ত আর নিরীহ প্রকৃতির ছেলে, কিন্তু আপনি তো অতি চালাক একজন ব্যক্তি। মানুষকে খোঁচা দিয়ে বোচা বানাতে পারদর্শী। কেন, কোনো সন্দেহ আছে? আমাকে এখন পর্যন্ত 14 গোষ্ঠীর প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছেন। এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম নেই। তাহলে ঠিক আছে, তোমাকে যেটা প্রশ্ন করেছি সেটা বলো। কেন ছবি তোলার পেছনের কাহিনীটা বলো, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। আসলে আমি যে ছেলেটাকে পছন্দ করি, আমি তার নাম জানি না, চেহারাও দেখিনি। তাহলে কিভাবে পছন্দ করলে? ইস্রে পাকা মেয়ে, নামও জানো না, চেহারা দেখোনি, তাহলে কি দেখে পছন্দ করেছো? আপনি আমার কথার মাঝখানে বাগড়া দেবেন না তো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি। আমার বয়স যখন 14 বছর, তখন আমি এখানকার একটা স্কুলে পড়তাম। এক স্কুল থেকে অন্য স্কুলে শিফট করা হয়েছিল। সেখানে আমার একটা বান্ধবী হয়েছিল, সে হচ্ছে জুথি। তাছাড়া বাকি মেয়েরা আমাকে খ্যাপাতো আমার ওজনের জন্য। তখন আমি অনেক মোটা ছিলাম, এখনো আছি, তবে তখন বেশি ছিলাম। তবে আমাদের মধ্যে কয়েকজন মেয়ে ছিল যারা খুবই বাজে ছিল। তারা বলতে গেলে খারাপ কাজ করে বেড়াতো, ছেলেদের সাথে মেলামেশা, তাদেরকে চিঠি দেয়া, এমনকি ধূমপান পর্যন্ত করতো। আমি তাদের থেকে সব সময় দূরে থাকতাম, তবে তারা প্রায়ই আমাকে উস্কানি দেওয়ার চেষ্টা করত, বিভিন্নভাবে হেয় করত। তবে আমি তাদের সাথে কখনো এমন কিছু করিনি যার কারণে তারা আমার পেছনে এমনভাবে লেগেছিল। এভাবে তারা প্রতিদিন উত্ত্যক্ত করত। বাসায় বলতে ভয় পেতাম যদি বড় কোনো ঝামেলা হয়ে যায়, কারণ শুনেছি ওদের বাবা মা নাকি স্থানীয় ক্ষমতাধর লোকজন, তাই কাউকে কিছু বলিনি। একদিন তাদের মধ্যে একটা মেয়ের নাম ছিল রনিতা। সে আমাকে একটা চিঠি দিয়ে বলল আমার বাসায় যাওয়ার পথে নাকি একটা ছেলে দাঁড়াবে, তার হাতে চিঠিটা পৌঁছে দিতে হবে। তারপর আমি মানা করে দেই। সে আমাকে কয়েকবার এরকম করে বলে, তারপরেও আমি মানা করে দিই। শেষমেশ সে আমার হিজাবটা টেনে ছিঁড়ে ফেলে, এমনকি আমার চুলগুলো কাঁচি দিয়ে কাটার চেষ্টা করে। তারপর আমি তাকে জোরে একটা ধাক্কা দিই এবং তাকে পরপর দুটো থাপড় দিই। সেদিন আমার মধ্যে কি ভর করেছিল কে জানে। তাকে পরপর দুহাত লাগিয়ে ক্ষান্ত হইনি, সাথে সাথে দুটো ঘুষি বসিয়ে দিয়েছি। সাব্বাস, অনেক ভালো করেছো। অন্যায় করলে সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হয়। কি? আপনি এই কথা বললেন? আমি তো মনে করেছি আপনি বলবেন টিচারের কাছে বিচার দিতে। এই সব কিছু টিচারের কাছে বিচার দিয়ে তেমন কোনো লাভ হয় না, তাই বললাম। যার তার সাথে মারামারি করবে এমনটা করতে উৎসাহিত করিনি, আত্মরক্ষা করতে বলেছি শুধু। আজরা মিষ্টি করে হাসলো, তারপর আবার বলা শুরু করলো। তারপর সেখানে টিচার চলে এলো। এরপর টিচারকে বললাম সব কাহিনী, অভিভাবক ডাকা হলো, বিভিন্ন প্রকার ঝামেলা হলো। সে প্রায় 1 সপ্তাহ মতো স্কুলে এলো না। তারপর একদিন হঠাৎ করে স্কুল থেকে বাসায় ফিরছিলাম। সেদিন আমার সাথে জুথি ছিল না। একা একা বাসায় ফেরার পথে দেখলাম রনিতার সাথে আরো 3-4টা মেয়ে আর দুটো ছেলে। এই ছেলেগুলো, তারা যাদের সাথে মেলামেশা করত, তারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্য গ্রহণ করত। ওরা আমার পথ আটকালো। আমি ভয়ে উল্টো দিকে দৌড়তে চাইলে ওরা আমাকে ধরে ফেললো। তাদের মধ্যে থেকে একটা ছেলে এসে আমার ওড়নায় টান দিল আর তা খুলে ফেললো। আমার স্কুলের আরো কয়েকজন ছেলে মেয়ে পেছনে ছিল। আমি চিৎকার করলাম, কিন্তু আশেপাশে থেকে তেমন কেউ এলো না। তখন এমনি শীতকাল ছিল, 3য় সেমিস্টার পরীক্ষা আর 5-6 দিন বাকি। হঠাৎ করে তাদের মধ্যে দুজন আমার হাত পা টেনে ধরলো আর
আরেকজন জামা ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। কথাগুলো আজরা বেশ উদ্যোগের সহিত বলল। তার সারা গায়ে কাটা দিচ্ছে যেন। কণ্ঠস্বর রুদ্ধ হলো। শান্ত হও আজরুস, আর বলার দরকার নেই। ওরা আমার সম্ভ্রম হরণ করতে চেয়েছিল ইসমাম ভাই। ইসমামের হাত মুঠো হলো, দাঁতে দাঁত চেপে রইল কিছুক্ষণ। আজরার হাত শক্ত করে ধরে বলল, শান্ত হও, সেসব অতীতের বিষাক্ত ঘটনা মনে করো না। আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট প্রদান ছিল না। আজরার বুলি যেন ঘোরালো, ন্যায় ছুটল। সে ইসমামকে অবজ্ঞা করে বলল, তারপর হঠাৎ কোথা থেকে একটা লম্বা মতো ছেলে এলো। তার মুখে কালো কালো মাস্ক ছিল। ওরা টেনে আমার স্কার্ফ খুলে ফেলছিল, আর আমার লম্বা চুলও খুলে গিয়েছিল এবং গায়ে মেয়েগুলোর নখের আঁচড় বসে গিয়েছিল। সেই ছেলেটা তাদেরকে কি যেন বলল। আমি এতটাই আতঙ্কিত ছিলাম যে মনে করতে পারছি না। তারপর একটা ছেলের সাথে হাতাহাতি হলো তার। ছেলেগুলোকে একাই মারলো। এক পর্যায়ে ছেলেটা আমার কাছে এগিয়ে এলো। আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমি প্রথম কোনো স্কুল বুলিং এর শিকার হয়েছিলাম, যার কারণে কি করতে হবে বা কি করতে হতো আমার তেমন অভিজ্ঞতা ছিল না। আর আমি একা অতগুলো লোকের সাথে পেরে উঠতাম না। সময়টা এমনই ছিল, দুপুর 2টা। নির্জন ছিল, তেমন মানুষজন ছিল না, সবাই নামাজে গিয়েছিল। তারপর ছেলেটা আমাকে অনেক কিছু বলেছিল, তবে আমার তখন মাথা ঘুরছিল। রাস্তায় বসে পড়লাম, সে আমাকে তার বুকের সাথে জড়িয়ে নিল। আমি শুধু স্পষ্ট তার চোখগুলো দেখতে পেয়েছিলাম। কিছু সান্ত্বনামূলক কথা বলেছিল। তারপর সে যত্ন করে আমার চুলগুলো গুছিয়ে দিল আর নিচে থাকা আমার হেয়ার ক্লিপটা পরিয়ে দিল। চুলগুলো যত্ন সহকারে বেঁধে দিল। সে আমাকে আমার ব্যাগের পাশে থেকে পানি বের করে দিল। তারপর আমি পানি খেলাম, কিন্তু তারপর আমার মাথা ঘুরছিল। তার কথাগুলো কেমন যেন ডাবল ডাবল শোনা যাচ্ছিল, কিন্তু স্পষ্ট চোখ জোড়াই দেখেছিলাম। তারপরে কিছু মনে নেই। পরে আম্মুর কাছে শুনেছিলাম আমি নাকি জ্ঞান হারিয়েছিলাম। এলাকার কে যেন দেখতে পেয়ে নাবিল ভাইয়া আর আব্বুকে ফোন করেছিল। সেখানে থেকে আমাকে নিয়ে আসা হয়। তারপর থেকে আমি সেই চোখ জোড়ার সন্ধান করছি। আমার ধারণা মতে সে আশেপাশে এলাকার কেউই হবে। এলাকার একটা ছেলেও বাদ রাখিনি। সর্বশেষ মনে হয় আপনি ছিলেন, তবে আপনি তো আর এই এলাকায় থাকেন না। আমি সবার ছবি তুলে নিয়েছি, বয়স্ক লোকেদের বাদে। কাছাকাছি বয়স হবে তাদের সবার। এতক্ষণ আজরার মাঝে যেই ভয় উৎকণ্ঠার বজ্রপাত হচ্ছিল তা যেন উৎফুল্লতার সফেদ মেঘধারা পরিবর্তিত হলো। ইসমামের তাকে অভয় দেওয়ার স্বাদ হলেও আজরার ধীর মনোভাব তাকে স্বস্তি দিল। তা যদি জানতে পারো সেই ছেলে আমি, তখন কি করবে? ওরে বাবারে, এমন কিছু হবে না। থু থু থু। আজরা বুকে থুতু ছিটালো। ইসমামের চোখে মুখে দুষ্টুমির আভা দেখা দিচ্ছে। সে যে মজা করেছে সেটা সে ভালো করে বুঝলো। আরে আপনি মজাও করতে পারেন দেখছি। কেন? আমাকে কি মানুষ মনে হয় না? আমি কি ভিন গ্রহের প্রাণী নাকি? তুমি তো মূলত মজার জন্য গেমটা খেলেছিলে, এখন মজা করা নিষেধ হলো কেন? আচ্ছা, আজকে আমি বাসায় যাচ্ছি, যে পড়াগুলো দিয়েছি সেগুলো পড়ে রাখবে, কেমন? ঠিক আছে ভাইয়া। ভাইয়া না ছাই। তার একটা কাজের বিনিময়ে আমার পেট থেকে বড় কথা বের করে নিল। আপনার ছবি আর নাম্বার সত্যি আমি পাত্রপাত্রী চাই গ্রুপে দিয়ে দিব, দেখবেন। আজ শুক্রবার, যথারীতি ইয়াকুবের অফিস বন্ধ। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে প্রকৃতিতে। এই সময়টাতে কেন যেন ইয়াকুবের ছাদে আসতে ভালো লাগে। বাসায় থাকলেও তাই করত। সেপ্টেম্বর অক্টোবরের এই পরিবেশটাতে প্রকৃতি যেন আশাহত প্রেমিকের প্রতিনিধিত্ব করে। এই সময় প্রকৃতির পরিবর্তনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে কেমন একটা বুক ভারী হওয়া বেদনা অনুভূত হয়। ইয়াকুবেরও আজ তাই হচ্ছে। এমনটা শেষবার তখন অনুভূত হয়েছিল যখন নাফিসা বিদেশে যাবার দোহাই দেখিয়ে তাকে ছেড়ে গিয়েছিল। কত বয়স ছিল? 21 বা 22 হয়তো। ইয়াকুব যেহেতু বাড়িওয়ালার পাশের ফ্ল্যাটে থাকে, তাই এতটুকু সুবিধা তার আছে, যখন তখন চাইলেই সে ছাদে উঠতে পারে। ছাদটার দক্ষিণ পশ্চিম দিকটা তার প্রিয় হয়ে উঠেছে। প্রিয় হয়ে ওঠার একটা বিশেষ কারণ আছে। সেখান থেকে একটা বয়স্ক বটগাছ দেখা যায়। তার বিভিন্ন ডালে পাখিদের বাসা। কিচিরমিচির শব্দ, চাঞ্চল্য ভরে তাদের আনাগোনা ইয়াকুবের ভীষণ ভালো লাগে। যখনই মনে কিছু স্মৃতির ক্ষত জেগে ওঠে তখন সে এখানে চলে আসে। হঠাৎ ইয়াকুবের মনে হলো তার পেছনে কারো পদচারণের শব্দ অনুসরণ করে পেছনে তাকাতেই, ভাউ, ভয় পেয়েছেন? খুব ভয় পেয়েছে। একটা চুনুপুটি এসে আমাকে ভয় দেখালো আর আমি ভয় পেয়ে গেলাম।
আপনি কিছু সময়ের জন্য হলেও আটকে উঠেছিলেন। তনিমা আপনাকে ভয় দেখাতে পারে। ও তাই নাকি? তা আপনি নিজেকে তনিষা দাবি করছেন? কেন? আমাকে দেখলেই মনে হচ্ছে না আমি তানিশা? না, আপনি তনিমা। কেন মনে হলো আমি তনিমা? ইয়াকুব তনিমার দিকে কিছুটা এগিয়ে এসে লহস্বরে বলল, কারণ রাদীপের আশেপাশে থাকলে তনিমার চেহারায় যে শুভ্রতা আর স্নিগ্ধতা প্রকাশ পায় তা শুধুমাত্র যখন তামিমের পাশে তনিষা থাকে তখনই প্রকাশ পায়। তনিমা অবাক হয়ে গেল। এইমাত্র ইয়াকুব তাকে কি বলল এটা? সে কি কোনো মতে, না না, এটা কখনোই হতে পারে না। তনিমার হাতে এক বাটি বাদাম, বাদামের বাটিটা ইয়াকুবের সামনে এগিয়ে দিয়ে বলল, বাদাম খাবেন? আসুন বাদাম খেতে খেতে গল্প করি। আপনার বাবা কখন অফিস থেকে ফিরবে? সন্ধ্যা 7:30টায়। আমার বাবা অফিসের কর্মচারী না হলে চালের আড়ত আছে, সেখান থেকে সন্ধ্যা 7:30টায় বাসায় ফেরেন, আবার আসা যাওয়া করতে থাকেন। আপনার হবু স্বামীর এমন খাপছাড়া ব্যবহার কেন বলুন তো? তার প্রেমিকাকে ঠিকমতো সময় দেয় না? নাহলে কি আর সে গল্প করার জন্য বাদামের বাটি হাতে মানুষ খুঁজে বেড়ায়? কে বলেছে সে তার প্রেমিকাকে সময় দেয় না? সেই তার প্রেমিকাকে ঠিক সময় দেয়, সময় মতো সব খোঁজ খবর রাখে। আপনি কথা বলতে না চাইলে আমি চলে যাই। ইয়াকুবের ভীষণ ইচ্ছে হলো তনিমার হাতটা ধরে হ্যাচকা টানে তার বুকে নিয়ে ফেলতে, কিন্তু না, এই নিষিদ্ধ চাওয়াটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যের হবু স্ত্রীর গায়ে হাত দেওয়া নিষেধ, তাই তো এড়িয়ে চলছে। এড়িয়ে চলাই ভালো। একটা অঘটন ঘটানোর চেষ্টায় আছে মস্তিষ্কের হরমোনেরা। ইয়াকুব দীর্ঘশ্বাস ফেলল, বিশাল আকাশের দিকে ভীষণ অনাগ্রহে তাকিয়ে রইল। তনিমা দূরে থাকা দোলনাটাতে গিয়ে বসলো, হাতে থাকা বাদামের বাটি থেকে বাদাম চিবুচ্ছে আর মোবাইলে যেন কি একটা করছে। একবার মনে হলো তার নিচে নেমে যাওয়া উচিত। ইয়াকুব ধীর পায়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যেই দরজার দিকে গেল, আপনি বড় ভীতু রাদীপ সাহেব। এমন ভীতু পুরুষ আমার মোটেও পছন্দ না। আমার পছন্দ প্রাণোচ্ছল দুষ্ট পুরুষ, কিন্তু আমি বাধ্য। ইয়াকুব তার এলোমেলো কথার অর্থ বুঝতে অক্ষম। ওখান থেকে চেঁচিয়ে বলল, কেন? আমি আবার ভিতর মতো কি করলাম? চোরের মন পুলিশ পুলিশ, সেটা তো আপনি ভালো করেই জানেন। কি করেছেন? কথাগুলো বলে তনিমা মুখ ভেঙচি কাটলো, তারপর আবার এক মুঠো বাদাম হাতে নিয়ে চিবোতে লাগলো। ইয়াকুব সেখানে ঠাই দাঁড়িয়ে রইলো। মেয়েটা কী সব বললো তার মাথায় কিছুই ঢুকলো না। গটগট পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। তার ফোনে কল এলো। কল ধরতে আজরার কণ্ঠ তার কানে ফুল ফোটালো। অনাগ্রহ সত্ত্বেও বলল, কি রে পিছি, কতদিন পর ফোন দিলি ভাইয়াকে? আরে ব্রো, তোমার তো দেখাই নেই, তুমি আসো না, তোমাকে কত মিস করি। তা তোমার অতি সত্বর বিয়ের মিশন কেমন চলছে? কাজ থেকে ছুটি পেলেই না অতি সত্বর বিয়ের মিশনে নামবো বল? আশেপাশে কত কত হুড়পড়ি পছন্দ হচ্ছে। ও তাই নাকি? পছন্দ হয়েছে? কয়টা কয়টা? একটা। নাম কি? কোথায় থাকে? ছবি দেখাও। বলে লাভ নেই, এ বড় দুঃখের কাহিনী। মেয়েটার বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছো ব্রো? বিয়ে ঠিক হয়ে আছে? মেয়েটা কি ছেলেটাকে পছন্দ করে? জানি না করে, এমন তো হতে পারে যে করে না, বাবা মা জোর করছে। তাহলে তাকে ভাগিয়ে নিয়ে আসো। না, মেয়েটা ছেলেটাকে পছন্দ করে। হ্যাঁ, তা বাদ দে। তা তোর পড়ালেখা কেমন চলছে? এই তো পড়ালেখা চাঙ্গে, আমি ভাসি বুড়ি গাঙ্গে। কেন, ইসমাম থেকে তো আমি তোর সব খবরই রাখি। শুনলাম তুই নাকি পড়ায় আজকাল উন্নতি করেছিস। হ্যাঁ, মোটামুটি বলা যায়। ইয়াকুব আর আজরার মাঝে বেশ কিছুক্ষণ কথা হলো। কথা হতে হতেই সিঁড়ির ঘরের দরজার ফাঁক দিয়ে একবার তনিমাকে দেখলো। মেয়েটা এখনো ফোনের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বাদাম মুখে পুরে চিবিয়ে যাচ্ছে আর হাসছে। মেয়েটার কথাবার্তা আজকাল কেমন যেন অদ্ভুত মনে হয়। মনে হয় সে বলছে একটা কথা, কিন্তু তার মানে হয়তো অন্যটা। কিন্তু কেন? তাতে ইয়াকুবের কি? তার তো তাকে এড়িয়ে চলা উচিত। আজরার এইচএসসি পরীক্ষা সন্নিকটে, মনোযোগ দিয়ে পড়ছে, দিনরাত এক করে ফেলছে। কেন যেন এখন মনে হয় সবাই তার প্রতি অনেক আশাবাদী। ইসমাম কঠোর পরিশ্রম করে তাকে পড়িয়েছে, তার সেই আশার উপর দাঁড়াতে হবে। তার আশাগুলোকে গুড়ে বালি করা যাবে না। তাই আজরাকে যেন আরো ভালো করে পড়তে হবে এমনটা মনে হচ্ছে। ইসমাম পড়াতে এসেছে, পরশুদিন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আজরা সারা রুম জুড়ে পায়চারি করছে। ইসমাম আজরাকে সালাম দিল। সালামের উত্তর নেবার পর তার জন্য নির্ধারিত চেহারে গিয়ে বসলো। আজরা দৌড়ে গিয়ে তার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এলো। আজরা উসকুস করছে। ইসমাম তাকে শুধালো, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার না খুব ভয় করছে। দেখুন, আমার হাত কপাল ঘেমে একাকার হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। এর আগে আমি কোনো বোর্ড পরীক্ষায় আমি এত নার্ভাস ফিল করিনি। এত নার্ভাস হওয়ার কিছুই নেই।
সব ঠিক হয়ে যাবে। নার্ভাসনেস কাটিয়ে উঠতে পারলেই পরীক্ষা ভালো হবে।